সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি LB24 এর সাপ্তাহিক আয়োজন লিগ্যাল রাইটস শোতে। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের সামনে আমি উপস্থিত আছি, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। আইনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে আইনের যে বিষয়গুলো নিয়ে সমাজের বিভিন্ন জায়গায় কথা হয়, যেগুলো নিয়ে সবাই অনেক সময় অনেক দুশ্চিন্তায় থাকেন, অনেক প্রশ্নের উদ্রেক হয়, আমরা এইসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা কোয়েশ্চেন করি আমাদের অতিথিকে, জানার চেষ্টা করি কি হচ্ছে আমাদের কমিউনিটিতে, কি হচ্ছে আমাদের দৈনন্দিন চলার পথে, যে আইনগুলো আমাদের হচ্ছে যে দৈনন্দিন জীবনে প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকের প্রোগ্রামে আলোচনা করব আমাদের বিজ্ঞ অতিথির সাথে। আজকের প্রোগ্রামে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের সুপ্রিয় ব্যারিস্টার, দীর্ঘদিন আইন পেশার সাথে জড়িত থাকা আমাদের বিজ্ঞ আইনজীবী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। আসসালামু আলাইকুম খালেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম জুনেদ ভাই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ খালেদ ভাই, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। খালেদ ভাই, আমরা প্রতি সপ্তাহে নেয় আজকেও হচ্ছে যে দর্শকদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। আমি একটা কথা দর্শকদেরকে বলে রাখতে চাই যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনাদের কাছে কিছু উপকারী জিনিস, কিছু প্রয়োজনীয় আইন এবং আইনের কিছু প্রয়োজনীয় ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরতে। মনে রাখবেন, আমাদের এই যে পরামর্শ বা যে প্রশ্নের উত্তর আমাদের গেস্ট দেন বা আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি, দিজ আর জেনেরিক। আপনাদের দৈনন্দিন জীবনে যদি আপনাদের প্রয়োজন হয় আইনের কোনো বিষয়, ইউ শুড গো ফর অ্যান এক্সপার্ট, ইউ শুড গো টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট লয়ার, যার কাছ থেকে আপনারা এক্সপার্ট ওপিনিয়ন নেবেন, যার কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে আপনাদের আইনের যে সমস্যা আছে সমস্যার সমাধান করবেন। আর আজকে হচ্ছে যে আমরা এখনই চলে যাব আমাদের গেস্টের কাছে। আমার গেস্টের কাছে প্রথম প্রশ্ন থাকবে খালেদ ভাই, আমরা দেখতে পাচ্ছি ইদানিং, বিশেষ করে 2023-তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আইনের বিভিন্ন ধরনের পরিবর্তন, রেগুলেশনস এর পরিবর্তন, যেমন অভিবাসন ফিজ গুলার ক্ষেত্রে যেটা আমরা দেখি, দেখা যায় যে অনেক ফ্লাকচুয়েট করতেছে, অনেক বই আছে, অনেকে দেখা যায় যে কোনো সময় যে ফিজ হচ্ছে যে অনেকে বলতেছে ডাবল হয়ে যাচ্ছে ইমিগ্রেশন ফিজ। কিছু কিছু ফিজ কিন্তু অনেক সময় দেখা যায় বেয়ার করার মতো না হচ্ছে যে সাধারণ নাগরিকদের। সো এইসব ক্ষেত্র নিয়ে আলোচনা করব, আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করবো আপনার সাথে। কথা হচ্ছে যে হোম অফিস এত তড়িঘড়ি করে এইসব সিদ্ধান্তের দিকে কেন যাচ্ছে? হঠাৎ করে হচ্ছে যে ইমিগ্রেশন ফিজ গুলা ওরা ডাবল করতে যাচ্ছে, IHS ফিজ ডাবল করতে যাচ্ছে, যেটা হেলথ সার্চার্জ, তার উপরে কিছু রুলসও চেঞ্জ করতেছে। এইসব পরিবর্তন হঠাৎ করে করার মানে রিজনটা কি? অফকোর্স মানে ইমিগ্রেশন আইন হিস্টোরিক্যালি আসলে পরিবর্তন হয় এবং প্রত্যেকটা দেশেই কিন্তু পরিবর্তন হয়। এটার বিভিন্ন কারণে হয়, মানে সময়ের পরিবর্তনে প্রয়োজন দেখা দেয় যে দেশের আর্থসামাজিক, ইকোনমিক্স এবং দেশের বিভিন্ন আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়কে সমন্বয় করতে গিয়ে আইনগুলোকে রিশাফল করতে হয়। তো এই রিশাফলের ধারাবাহিকতায় অনেক সময় আইনকে চেঞ্জ করতে হয়, ইমিগ্রেশন আইনকে চেঞ্জ করতে হয়, কিন্তু ইউকেতে একটু বেশি চেঞ্জ হয়। এটা আসলে একদিক দিয়ে হয়তো ধরেন মানে ইউকের হোম অফিস মানে বলে যে এটা আমরা সময়ের সাথে তাল মিলিয়ে এগুলো আপডেট করতেছি ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি। বাট কেউ কেউ আবার কিন্তু এটাকে সমালোচনা করা বলে যে ইউকের হোম অফিসের যারা ডিসিশন মেকার, যারা অ্যাডভাইজার, এরা আসলে অ্যান্টিসিপেট করতে পারেন না। মানে কোনো সময় খুব বেশি চিন্তা না করে, কোনো কনসিডারেশন না করে, রিসার্চ না করেই অনেক সময় প্রিম্যাচিউর বিভিন্ন পলিসি নিয়ে আসেন, পরবর্তীতে এগুলো বাধ্য হয়ে চেঞ্জ করতে হয়। এখানে একটু সংযুক্ত করতে চাই, আপনি কি এটাই বলতে চাচ্ছেন যে দেখা যায় যে অনেক সময় কিছু ল বা কিছু গাইডেন্স যেটাকে মিসইউজ করা হয়ে যায় অনেক পর্যায়ে? যেমন আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি এইখানে হচ্ছে যে স্টুডেন্ট হিসাবে যারা আসছিল
সবসময় যারা আসছে এখানে অনেক মানুষ ইউকেতে তো পড়ালেখা হায়ার এডুকেশনের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন দি ওয়ার্ল্ড। সো এইখানে আসার পরই হচ্ছে যে ম্যাক্সিমাম আমরা দেখতে পাইছি গত 2022 এবং 2023 প্রথম দিকে যে সুইচ করে ডিফারেন্ট ক্যাটাগরিতে বা জবে চলে যাচ্ছে অনেক। তো এই ক্ষেত্রে দেখলাম 17 জুলাইতে যে গাইডেন্সটা আসছে, স্টুডেন্টরা সুইচ করতে পারবে না আনটিল দে ফিনিশ দেয়ার কোর্স, সাকসেসফুলি কমপ্লিট This দেয়ার is কোর্স। এটা কি এক ধরনের তারা মনে করছে যে মিসইউজ করা হচ্ছে এইটা I think this is what they were thinking, but fundamentally, I think this was a wrong decision, particularly because if you put forward a structure of skilled workers requirements, and if somebody satisfies the requirements of skilled worker, they should be allowed to switch. They should have been allowed to switch. This was the case from the very beginning. It doesn't necessarily mean that he wouldn't complete his study or he wouldn't be able to start his study all over again. এইগুলো পুরো রিসার্চ না করে একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির উপরে রিসার্চ করে, ওভারঅল রিসার্চ না করে, ওভারঅল থিঙ্কিং না করে, এটা ইন্ডিভিজুয়াল একটা পার্টিকুলার রুটের উপরে চিন্তা করে এই ডিসিশনটা আসছে। দিস ইজ ইটসেলফ I do not think it's justifiable. So ইউকে হোম অফিস মাঝে মধ্যে যে ডিসিশন গুলো নেয়, দুই দিন পরে হয়তো দেখা যাবে যে এই রুলটা আবার ফিরে আসছে। তো তাহলে লাভটা হলো কি? একজন মানুষ, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, ধরেন একজন স্টুডেন্ট, সে পড়াশোনা করতে আসছে, আসার পরে মানুষের কিন্তু মানে কোন সময় যে কোন অপরচুনিটি মানুষের লাইফে চলে আসে। এই দেশের প্রচুর স্টুডেন্ট তারা গ্যাপ ইয়ার নেয়, জিসিএস এ লেভেলের পরে গ্যাপ ইয়ার নেয়। গ্যাপ ইয়ার নিতে গিয়ে দেখা যায় বিশাল বড় একটা অপরচুনিটি তার কাছে চলে আসছে, তখন সে দেখা যায় কাজ করার পাশাপাশি পড়াশোনা করে। অনেকে চিন্তা করে যে কাজ করে সে যে স্কিলস অ্যাচিভ করবে ওইটা পড়াশোনা থেকে আরো ইম্পর্টেন্ট হয়ে যায়। সে তার নিজের ফ্যামিলি, তার দেশের জন্য আরো বেশি ভূমিকা পালন করতে পারবে, সে সময়টা নষ্ট করতে চায় না। তো not necessarily, I'm not discouraging anyone not to study, but what I'm trying to say that স্টুডেন্ট ভিসায় একজন আসলে সে যদি একটা বেটার অপরচুনিটি পায়, সে স্কিল, এই দেশের অ্যাপ্রেন্টিসশিপের একটা প্রোগ্রাম আছে। তো অনেকে স্টুডেন্টরা তারা মানে নিজের স্কিল কাকে তার নিজের ক্যারিয়ারকে বিল্ড করার জন্য আপাতত পড়াশোনা বাদ দিয়ে অ্যাপ্রেন্টিসশিপে চলে যায়। সে ওইখানে ভালো জব করে, তার স্কিলস আছে, সে দেখা যায় জিসিএসসি পাস, এ লেভেল পাস, কিন্তু সে দেখা যায় বিশাল বড় একটা ফার্ম চালাইতেছে, সে বড় একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আইটি প্রফেশনাল হয়ে গেছে, সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে গেছে, আরো বিভিন্ন ধরনের এক্সপার্ট হয়ে গেছে। সো এই যে লজিক গুলো সমাজে কিন্তু দেখা যায় যে নট নেসেসারিলি যে এই প্রত্যেকটা মানুষ, এত স্টুডেন্ট আসছে, তাকে এখন বাধা দেওয়া হচ্ছে সে স্কিল ওয়ার্কার হিসেবে যেতে পারবে না। স্কিল ওয়ার্কার তো শুধুমাত্র কেয়ার আর ওইটার নাম কি, ওই কনস্ট্রাকশনের ওয়ার্কার না, এখানে তো আরো অনেক স্কিল ওয়ার্কার আছে, স্কিল ওয়ার্কিং ক্যাটাগরি আছে। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, গ্রাফিক ডিজাইনার আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের মানে ক্যাটাগরি আছে। একজন স্টুডেন্ট সে হয়তো দেখছে যে আমি এই পড়াশোনাটাকে আপাতত যদি আমি পজ করে যদি আমি এটাতে চলে যাই, তাহলে আমি আমার লাইফে ভালো ভূমিকা পালন করতে পারবো, কেরিয়ার ভালো করতে পারবো, এবং পাশাপাশি এট দ্য সেম টাইম এখানে বর্তমানে কিন্তু অনেক এডুকেশন কিন্তু অনলাইনের মাধ্যমে করা যায়, ইভেন ডিগ্রি ও অনলাইনের মাধ্যমে করা যায়। তো এটাকে রেস্ট্রিক্ট করা, মানুষকে লিমিটেশনের মধ্যে নিয়ে আসা, আই ডু নট থিঙ্ক ইট ওয়াজ a very thoughtful decision by the Home Office. So Home Office, UK Home Office এই ধরনের ডিসিশন প্রায়ই নেয়। And of course we are allowed to disagree with those decisions, and some of those decisions not justifiable, and this is why কোর্টে গিয়ে অথবা মানে দেখা যায় যে কোর্টে গিয়ে এগুলো সাস্টেইন করে না অনেক সময়, তখন আবার রিভার্স করা লাগে হোম অফিসের ডিসিশন। এই দেশের হোম অফিস অনেক বেশি চেঞ্জ করে, এবং এই চেঞ্জ গুলো কেন যে করে, সাস্টেইনেবল হয় না কেন এই রুটস গুলো। কোনো সময় দেখা যায় ফ্লাড গেট ওপেন করে দেওয়া হচ্ছে, আবার দেখা যায় যে এই লোকজন আসার পরে দেখা যায় তাদের পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে, তখন বাধ্য হয়। যেটা নিয়ে আমি কোয়েশ্চেনটা তুলছিলাম, সরি খালেদ ভাই আপনাকে এইখানে আটকাতে হয়েছে, যে
কেন স্টুডেন্টদেরকে টার্গেট করা হবে? আপনি দেখেন জানুয়ারি সেশন থেকে জানুয়ারি 2024 থেকে কিন্তু স্টুডেন্টরা তাদের যে ডিপেন্ডেন্টদেরকে সাথে নিয়ে আসার যে সুযোগটা ছিল এটা কিন্তু থাকতেছে না। তো আপনার শোতে আমি একবার বলেছিলাম যে এইগুলো রেস্ট্রিক্ট করে, এইগুলোকে বিভিন্ন প্রতিবন্ধকতা ক্রিয়েট করে ভালো স্টুডেন্টরা, ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, একজন আইটি প্রফেশনাল, সে হয়তো আইটিতে খুব ভালো, সে আসছে এখানে একটা কোর্স করার জন্য, আসার পরে দেখা গেছে যে গুগল তাকে অফার দিয়ে দিছে, হ্যাঁ, সে কিন্তু যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে কোর্স কমপ্লিট করে নাই। কিন্তু গুগলে যদি সে 1 বছর তার এই কোর্স কমপ্লিট এবং এই ডিগ্রি থেকে 1 বছর গুগলে যদি সে কাজ করে, তাইলে এইটার যে তার মানে প্রোফাইল ক্রিয়েট হবে, এটা তার ডিগ্রি থেকে আরো ভালো হবে, কিন্তু এটাকে রেস্ট্রিক্ট করা হচ্ছে। এই মানুষ হয়তো দেখা যাবে শুধুমাত্র তার ফ্যামিলিকে না, তার কমিউনিটিকে না, ইউকে ইকোনমিতে সে ভূমিকা পালন করতে পারবে। তার এবিলিটিটাকে, তার পটেনশিয়ালটাকে, তার প্রসপেক্টটাকে রেস্ট্রিক্ট করা হচ্ছে। এগুলো যে কেন করা হয়, এই কারণেই অনেকেই, আমি আগে বলতেছিলাম যে ডিপেন্ডেন্টদেরকে আনতে বাধা দেওয়া হচ্ছে। সে তার ওয়াইফকে আনতে পারবে না, তার বাচ্চাদেরকে আনতে পারবে না, রিসার্চ বেস মাস্টার্স না হলে হবে না। তাইলে এই কোর্সগুলো অফার করার দরকারটা কি? যদি রিসার্চ মাস্টার্স ছাড়া যদি আমি আমার ওয়াইফ আনতে পারি না, তো এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই কোর্স অফার করার দরকারটা কি? সো মেইন জিনিসটা হচ্ছে এগুলো রেস্ট্রিক্ট করে ডেস্টিনেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো মানুষের, ভালো স্কলারদের, ভালো স্কিলফুল মানুষের যারা ভূমিকা পালন করতে পারবে, দেখা যাচ্ছে তাদের ডেস্টিনেশন কানাডাতে চলে যাচ্ছে, আমেরিকাতে চলে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে। বিভিন্ন হ্যাঁ, দেশে চলে যাচ্ছে। দিস ইজ ভেরি স্যাড স্টেট অফ অ্যাফেয়ার ফর দ্য ইউনাইটেড কিংডম। না, এজ এ কমিউনিটি ব্যক্তিত্ব হিসেবে আপনারা যেহেতু এই দেশের হচ্ছে যে বেটারমেন্টের জন্য চিন্তা করেন সবসময়, আপনাদের স্বাভাবিক এটা নিয়ে আপনি প্রথমেই আমাদেরকে বলছেন যে এটার সাথে আপনি আসলেই ফান্ডামেন্টালি ইউ ডু নট এগ্রি উইথ দিস, হ্যাঁ, আপনার ডিসএগ্রিমেন্ট আছে। আপনি হচ্ছে যে আমি মনে করি আপনার কথার সাথে হ্যাঁ আমিও কিছুটা অংশে এগ্রি করি, বাট এটাই ছিল আপনার কাছ থেকে জানার যে মূলত স্টুডেন্টদেরকে টার্গেট করতেছে কিনা, যে এরাই হচ্ছে যে এদেরকে রেস্ট্রিক্ট করতে হবে, এরা এসে পড়ালেখা কমপ্লিট করতে হবে, পড়ালেখা কমপ্লিট করতে না পারলে চলে যেতে হবে। সো না, দিস ইজ ভেরি গুড। এই ইন্টেনশন ভালো, যারা স্টুডেন্ট হিসেবে আসতেছে তাদেরকে পড়াশোনা কমপ্লিট করে তারা চলে যেতে হবে, অথবা বেটার অপরচুনিটি পাইলে সে যদি পড়াশোনা কমপ্লিট করে তাহলে তো ডিগ্রি পাস করলে, মাস্টার্স পাস করলে পিএসডব্লিউ আছে। কিন্তু পড়াশোনার মাঝখানে একজন যদি ভালো সুযোগ পায়, তাকে রেস্ট্রিক্ট করা, দিস ইজ ডিসক্রিমিনেটরি আমি মনে করি। অন্যান্য ক্যাটাগরির যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এই ক্যাটাগরির মানুষদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। স্টুডেন্টরা যখন আসে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইভেন হোম স্টুডেন্টদের ফিজও অনেক বেশি। এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ইউনিভার্সিটিগুলোতে আসতেছে হিউজ টাকা পয়সা খরচ করে, এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসতেছে, গরিব দেশ থেকে আসতেছে, এবং এরা এসে যখন একটা বেটার অপরচুনিটি পাচ্ছে, পড়াশোনা তো আমি সারা জীবন করতে পারবো, নট নেসেসারিলি, পড়াশোনার তো কোনো এজ নাই, নট নেসেসারিলি যে আমার এখনই পড়াশোনা করতে হবে। আমি যদি ভালো অপরচুনিটি পাই, আই ক্যান work and at the same time I can study as well. I can work and finish and then get this qualification, skills, and then afterwards I can start all over again, isn't it? This kind of opportunity ke restrict kora, I think is a discriminatory. আর secondly যেটা হচ্ছে যে যখনই আপনি একটা গ্রুপকে টার্গেট করবেন, একটা ক্যাটাগরিকে টার্গেট করবেন, তখন মিসইউজ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আপনি ফেয়ার অপরচুনিটি দিচ্ছেন না, আপনি তাকে প্রসপার করার সুযোগ দিচ্ছেন না, তাকে কোর্স চেঞ্জ করার সুযোগ। অনেকেই এদেশের স্টুডেন্টরা, অনেকেই যখন দেখা যায় যে সে একটা কোর্স চুজ করার পরে দেখা যায় যে এই কোর্সটা আসলে সে বুঝতে পারে যে এটা তার জন্য না, তখন সে সুইচ করে যেতে চায় অন্যদিকে। তখন সে যদি স্কিল ওয়ার্কারে যেতে না পারে, তাহলে কোন ওয়ার্কারে যাবে, কোন ক্যাটাগরিতে যাবে? সে আরেকটা ইউনিভার্সিটিতে ফিস দিয়ে পারবে না। সে যদি স্কিল ওয়ার্কারে যায়, ওইখানে গিয়ে রোজগার করতে পারবে, এই পয়সা খরচ করে তার চয়েস মতো একটা কোর্স সে করতে পারবে। এই অপরচুনিটি তাকে দেওয়া হচ্ছে না, কারণ সে অলরেডি তার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে হইলে তার প্রপার্টি বিক্রি করে, তার বাবা মার সেভিংস ইউজ করে সে এখানে আসছে, এসে সে কিন্তু এখন বিপদে পড়ে গেছে। ইমিগ্রেশন রুলসটা এমন ভাবে রেস্ট্রিক্ট করছে তার চলাফেরাকে, সে ইউনিভার্সিটি এখন দেখা যাচ্ছে ড্রাকোনিয়ান বিহেভিয়ার শুরু করে দিছে, যে তুমি যদি একটু মিস করো, তুমি যদি প্রেগন্যান্ট হও, তুমি যদি, ইট ডাজন্ট ম্যাটার, ইউ নিড টু কাম টু দিস, তুমি প্রেগন্যান্সি, হ্যাঁ, এর ক্ষেত্রে আমরা যেটা দেখি একজনের ব্রেইন সার্জারি হয়েছে, তারপরে ওরা তারপরে তারা মানতেছে না, আমি পাইছি এরকম। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিছুদিন পরে সে যখন রিয়েলাইজ করে যে এই সাবজেক্টটা তার জন্য সুইটেবল না, কিন্তু বাধ্য হয় তার পড়াশোনা, এটাকে
কন্টিনিউ করা লাগে, আদারওয়াইজ সে আইদার হি উইল হ্যাভ টু গো ব্যাক, অথবা তার পয়সা টয়সা যা সময় যা নষ্ট হয়েছে সেগুলো ক্যারিয়ার নষ্ট। সে this country has been built on a British value, which is a humanity, being a compassion, and of course, exceptional circumstances has to be treated with extenuating mind, actually, exceptional mind as well, sympathetic mind. Okay, the strict requirements of point-based kind of requirement is, of course, there for a certain purpose, but exceptionality has to be considered. হোম অফিসের এই ধরনের রিকোয়ারমেন্ট, রেস্ট্রিকশনস এর রিকোয়ারমেন্ট, ফ্রিকোয়েন্ট চেঞ্জ, গোল পোস্ট, আপনাকে প্রথমে বলা হলো এই আপনার গোল পোস্ট, আপনি এদিকে শর্ট করবেন, আপনি শর্ট করার মাঝখানে আপনাকে আবার বলা হচ্ছে না না আপনার গোল পোস্ট চেঞ্জ হয়ে গেছে, আপনি কিন্তু এখন দক্ষিণ দিকে যেতে হবে, এরপরে দেখা যাবে আপনি উত্তর দিকে যেতে হবে, এরপরে পশ্চিম। দিস ইজ আনজাস্টিফায়েবল, দিস ইজ নট রেশনাল বিহেভিয়ার ফ্রম অ্যান ইনস্টিটিউশন লাইক হোম অফিস, এন্ড আই কমপ্লিটলি ডিসএগ্রি ইন টার্মস অফ ইনক্রিমেন্ট অফ দ্য ফিজ, কমপ্লিটলি ডিসএগ্রি। ইয়েস, হোম অফিস হয়তো কোভিড এর কারণে ফিজ বাড়াইতে পারে নাই, কিন্তু কাজ মানে যে পরিমাণ ফিজ বাড়তেছে, এনএইচএস এর আইএইচএস ফিজ বাড়তেছে, স্কিল সার্চার্জ নামে আরেকটা ফিজ ক্রিয়েট করছে, এগুলো যে পরিমাণ বাড়তেছে, একটা ফ্যামিলির যদি, আমি একটা জাস্ট এক্সাম্পল দেই, ধরেন আপনার একটা ফ্যামিলির 5-6 জন মেম্বার, তারা যখন অ্যাপ্লিকেশন করবে তাদের তো ফিজ নাই, সরি তাদের ধরেন অনেক ফিজ লাগবে, 10-12 হাজার 15 হাজার। এই ব্যাংকে যদি সে ট্রান্সফার করে, ব্যাংক তাকে প্রশ্ন করবে এই পয়সা কোথা থেকে পাইছো। এই ডিফিকাল্টিসটা সে কিভাবে, মানে ব্যাংকই তো কোয়েশ্চন করা শুরু করবে, এই ইনভেস্টিগেশন ব্যাংক শুরু করে দেবে যে এই পয়সা কোথা থেকে পাইছে, কিন্তু সে হয়তো বিভিন্ন জায়গা থেকে লোন করে নিয়ে আসছে। এখন দেখা যাবে যাদের কাছ থেকে লোন করে নিয়ে আসছে এদের কাছ থেকে আনসার আনতে হবে যে তুমি কই থেকে পাইছো, তুমি দিছো তাইলে লেটার একটা দাও, তোমার আইডি দাও, প্রুফ অফ ইনকাম দাও। এরপরে হোম অফিস, দেখা যাবে যে হোম অফিসে অনেক সময় বিগ অ্যামাউন্ট যদি হয়, হোম অফিসের অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় ফিস যায় না, ব্যাংকের সিকিউরিটি শুরু হয়। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, বাট মেইন প্রবলেমটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। এখন একজনকে আপনি এদেশে নিয়ে আসছেন বিভিন্ন ক্যাটাগরিতে, সে স্যাটিসফাই করে আসছে, আনরিজনেবলি ইনক্রিমেন্ট ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স যে ফিস গুলো যেভাবে ইনক্রিমেন্ট হয়েছে, আনজাস্টিফায়েবল, ইরেশনাল। This goes against the natural justice at all. Yeah, হোম অফিসের ইনক্রিমেন্ট দুনিয়ার কোনো দেশে এই ধরনের ইনক্রিমেন্ট নাই, দুনিয়ার কোনো দেশে এই ধরনের টেন্ডেন্সি নাই, এই ধরনের ইনক্রিমেন্ট এবং ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ দ্য ল in terms of immigration, creating obstacles for immigrants to this country. This country has so much to be proud of. The immigrants, people, they have built this country. The civilization of this country has been built on the immigrants' resources. So this kind of obstacles being created by the Home Office, I fundamentally disagree with that, in terms of fees, in terms of frequent change of the law, in terms of restricting people from switching one category to another. I completely disagree with that, and I think I'm allowed to disagree with that. থ্যাংক ইউ খালেদ ভাই। আশা করি আমার দর্শকরা এই বিষয়ে এটলিস্ট বুঝতে পারছেন যে হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে, দর্শকরা যে জিনিস নিয়ে আসলে উদ্বেগ প্রকাশ করতেছেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ আইনজীবীর ক্ষেত্রে, উনি নিজেও এখানে উদ্বেগ প্রকাশ করতেছেন ওনার। খালেদ ভাই, একটা জিনিস আপনাকে কোয়েশ্চেন করতে কিছুটা পার্সোনাল হয়ে যায়, আপনিও এই দেশে এসে হায়ার স্টাডিজ করছেন, আমরাও হায়ার স্টাডিজ করে কিন্তু হচ্ছে যে পড়ালেখা শেষ করে একটা পর্যায়ে আসছি। তো আপনার কাছে যেটা বলতে চাচ্ছি, আপনি কি মনে করেন যে প্রফেশনাল স্টাডিজের, হায়ার স্টাডিজের কথা বলতেছি না, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজটা কি কলাপস করবে মানে ইমিগ্রেন্টদের জন্য, ইমিগ্রেন্ট স্টুডেন্টদের? Let me tell you from my own experience. I come across with young individuals born and brought up in this country. They're not even, some of them are not even, they don't even want to do the degree course, let alone master's degree or post-graduation degree, because there's opportunities. The students or the youngsters think that wasting 3 or 4 years on doing degree course and then master's course is a waste of time in their life. Do you understand? So the UK has to come up with an innovative idea of attracting those children to get educated. Do you understand? Otherwise, the money factor is a big factor. If the child or a youngster thinks that by doing a course in YouTube he can make more money than after he completes his education and get a job, the education is not going to be a preference for him. Yeah. So
Master's degrees on some of the courses are being very non-attractive to youngsters, not even overseas students, of course, to the born and brought up in these countries. And I feel very bad that youngsters do not want to get into in terms of the do not want to get that degree or even masters. Of course, if you do your degree, it creates more opportunities, opens more doors, and your options are more. But again, because of this financial and economic opportunities in the short terms, youngsters do not think too far or so far in the future. So they think that how can I quickly make money? Do you understand? And this is why those kind of master degrees and honors degrees, or some of them, probably some of those degrees, do not even useful in their career. They're not going to be interested. So I think the UK, as a pioneer country in higher studies, they have to come up with an innovative idea or unique idea, or unique system of attracting individuals or students from all over the country, including the students from this country, so that they get attracted in the education, to make it more useful, make it more I would say, the link it with the reality. The education has to be linked with the reality, and the link with the modern society, so that the students think that this is useful. So you are probably to a certain extent right that post-study education probably are becoming less attractive, not only to the international students but also to the in-country student as well. And more importantly, that as a country, UK, which is the education of this country is quite unparalleled in the world. It has been proved over the centuries. They have to think alternative ways of attracting students, and the Home Office has to be cooperative in that respect. Otherwise, you are absolutely right, people will be discouraged to continue their study, particularly in post-graduation studies. আলেদ ভাই, আশা করি আপনারা হচ্ছে যে যেহেতু আমি আরেকটা জিনিস বলে ফেলি যে, of course I feel passionate about education, not only because I studied in this country, and this is my home country. I will live in this country, and then my children will live in this country, and my grandchildren will be living in this country, and their children will be living in this country. So I do want the UK and the Home Office will come up with an idea, come up with a system, come up with an opportunity where the youngsters will be attracted, not only from the UK, from all over the world, will be attracted to basic education as well as the post-studies education, so that my grandchildren are not discouraged, my children are not discouraged not to go for the further education. ধন্যবাদ খালেদ ভাই। আশা করি খালেদ ভাই, আপনি যে কথাগুলো বললেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার উদ্বেগের কথা জানালেন, আমি আশা করি আপনি এই কথাগুলোর সাথে এটা ধরে রাখবেন যেন আমরা আপনাদের মুখ থেকে, যদি বিশেষ করে আপনাদের মতো লয়ার এবং আপনাদের মতো কমিউনিটি ব্যক্তিত্ব, খালেদ ভাই একাধারে ডেপুটি স্পিকার অফ টাওয়ার হ্যামলেট, একাধারে দীর্ঘদিন আইনের সাথে জড়িত থাকা অবস্থা কারণে উনি সবার মধ্যে পরিচিত, এবং বিশিষ্ট জনদের সাথে আপনার যে পরিচয়, আপনার যে এই প্র্যাকটিসের দীর্ঘকালীন হচ্ছে সময়, এই আপনার মুখ থেকে যে কথা বের হবে ইনশাল্লাহ কমিউনিটি সবার মুখে এই কথা থাকবে। আর এই উদ্যোগ যদি আমরা আমাদের সঠিক অথরিটির কাছে পৌঁছাতে পারি, আমরা আশা করি যে আমরা যে জিনিসটা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেছি, স্টুডেন্টদেরকে নিয়ে যারা এখানে এসে পড়ালেখা করে তাদের কেরিয়ার গড়ে তোলেন, বিশেষ করে আমরা যে দেশ থেকে আসছি, বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা আসতেছে স্টুডেন্ট হিসাবে, যারা ভবিষ্যতে আসার প্ল্যান ছিল কিন্তু এখন হচ্ছে যে তারা এই রেস্ট্রিকশন গুলার কারণে তারা হচ্ছে যে সরে যেতে হচ্ছে, তারা অন্য কোনো ডেস্টিনেশন চুজ করতেছে। আমরা তাদের উদ্দেশ্যে, তাদের জন্য হয়তো আপনারা আপনাদের ভূমিকা পালন করবেন। এবং দর্শক,
আমরা আজকে এইসব বিষয় নিয়ে কথা বললাম আমাদের অতিথির সাথে, আমাদের অতিথির কাছ থেকে জানার চেষ্টা করলাম উনার মতামত, এবং আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম যে বিষয়গুলা ইদানিংকালে কনসার্নিং। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসি এবং এইসব আইনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমরা জানার চেষ্টা করি আমাদের গেস্টদের কাছ থেকে। দর্শক, প্রতি সপ্তাহে আমাদের সাথে আপনারা থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের প্রোগ্রামের আজকে এখানেই বিদায় নিব। আমরা হচ্ছে যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় আপনাদের সামনে লাইভ উপস্থিত হই। আপনারা লাইভে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন, ফোন নম্বরে দেয়া ফোনে কোয়েশ্চেন করতে পারেন, আপনারা ফেসবুক পেজে LB24 এর পেজে কমেন্ট করতে পারেন, আপনারা আস্ক করতে পারেন আপনাদের যে কোনো কোয়েশ্চেন, আমাদের গেস্টরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দর্শকরা, আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।